যুবভারতীতে মেসি কাণ্ডে খলনায়ক করা হয়েছিল শতদ্রু দত্তকে, কিন্তু তৃণমূল আমলের মন্ত্রী অরূপ বিশ্বাসকে ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও। জেল খাটতে হয় শতদ্রু দত্তকে। কি হয়েছিল সেদিনকে, কেনই বা বিশৃঙ্খলা, সেটাই আমরা জানবো শতদ্রু দার কাছে। ইটিভি ভারতের স্বাগত দাদা। আহ, এই বিশৃঙ্খলা এটা কেন হয়েছিল, এটা কারণ কি? দুটো দুটো মেন কারণ। একটা হলো কমপ্লিট ব্রিচ অফ সিকিউরিটি, পুলিশের ফেলিওর। কেননা এই ইভেন্টটা জেড আর জেড প্লাস ক্যাটাগরি ছিল। চিফ মিনিস্টার চিফ গেস্ট ছিল, শাহরুখ খান ছিল, সৌরভ গাঙ্গুলি ছিল, লিওনেল মেসি নিজে ছিল, তার টিম ছিল। এটা জেড, আর চিফ মিনিস্টার নিজে জেড প্লাস। তো হোম মিনিস্ট্রি জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়ার জন্য রাজ্য সরকারকে অলরেডি ইমেল করে দিয়েছিল। দেখো, আমি তো আর ল এনফোর্সার নয়, আমি আমি তো আর পুলিশের কাজটা আমি করতে পারবো না। পুলিশ আমাকে এনওসি দিয়েছিল। এনওসি দেওয়া মানে যে তোমার নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আমরা তোমাকে পুরো সিকিউরিটি দেবো। মাঠের শো ফ্লো দিয়ে দেওয়া হয়েছিল, মাঠে কিরম ভাবে ইভেন্টের শো ফ্লো হবে, কোন মিনিটে কে ঢুকবে, কারা ঢুকবে। মাঠের অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হয়েছিল, যেটা অ্যাপ্রুভ করেছিল বিধাননগর পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, আইবি এবং চিফ মিনিস্টার সিকিউরিটি, চিফ মিনিস্টার অফিস। তো সেই লিস্টে, কমপ্লিট লিস্টে লেখা ছিল ফিল্ড অফ প্লেতে কারা থাকবে, ফিল্ড অফ প্লের বাইরে কারা থাকবে এবং কারা থাকবে মাঠে। সেইগুলো ক্যাটাগরিক্যালি দেওয়া ছিল। তার রেকি করা হয়েছিল। 16 থেকে 20টা মিটিং হয়েছে। অনেক ইমেলে সব ধরনের ইনফরমেশন দিয়ে দেওয়া ছিল। এবার তুমি আমাকে একটা কথা বলো, আমি অ্যাজ অ্যান অর্গানাইজার, আমি যখন সিকিউরিটি চেয়েছি এবং পুলিশ সেটা আমায় দিয়েছে, এবং যেটা হোম মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে এটা জেড ক্যাটাগরি, আর চিফ মিনিস্টার যখন আসছিল এটা জেড প্লাস, আমি তো আশা করবো সিকিউরিটির সবকিছু প্রোটোকল ফলো করা হবে। যাদের যাদের কার্ড ইস্যু করেছি তার বাইরে তো মাঠে লোক ঢোকার কথা নয়, কারণ তাহলে আর সিকিউরিটি কি। আর শো ফ্লো যখন শেয়ার করে দেওয়া ছিল, সেই শো ফ্লোতেই মানা উচিত। আর একটা ইম্পর্টেন্ট কথা, প্রক্সিমিটি কার্ড ইস্যু করা হয়েছিল, যে মেসির সামনে কারা আসতে পারে। সেই এই সব জিনিসের যদি তুমি যদি দেখো, মন্ত্রী, এক্স মন্ত্রী অরূপ বিশ্বাসের তো নামই ছিল না শো ফ্লোতে, উনি ছিলেনই না। ওনার কোনোভাবে ওনার কোনো ইনভলভমেন্ট ছিল না ওই শো ফ্লোতে। প্রভাব খাটিয়ে ঢুকেছেন, কি কাটিয়ে ঢুকেছেন জানি না। আমি প্রথম যখন আমি মাঠে মেসিকে নিয়ে ঢুকি, তখনই দেখি আমি অনেক লোক। আমি সিপি কে বললাম যে যে কি করে মাঠের লোক, মাঠের ডিজি পর্যন্ত ছিল। তো আমি যখনই ঢুকে প্লেয়ার, দেখো আমি তোমাকে শিডিউলটা বলে দিই, শো ফ্লোটা বলে দিই, সিম্পল শো ফ্লো ছিল। দুটো টিমের যখন ম্যাচ খেলা কমপ্লিট হলো, মেসি ঢুকবে, দুটো টিম দাঁড়িয়ে থাকবে তাদের অফিসিয়ালদের সঙ্গে। মেসি গিয়ে সবাইকে হ্যান্ডশেক করে ছবি তুলবে। নেক্সট হবে যারা ফ্ল্যাগ বেয়ারার্স, আর্জেন্টিনার, ইন্ডিয়ার ফ্ল্যাগ বেয়ারার্স, তাদের সঙ্গে একটা ছবি তুলবে, তারা বেরিয়ে যাবে। তারপরে মেসি বাচ্চাদের সঙ্গে টিকি টাকা করবে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর শাহরুখ খান ঢুকবে। শাহরুখ খানের সঙ্গে একটা কিং মোমেন্টের পর এক্স চিফ মিনিস্টার ঢুকবেন, উনি ফেলিসিটেট করবেন। তারপরে সৌরভ গাঙ্গুলি ঢুকবেন। তারপরে মেসি, সন্তোষ ট্রফির প্লেয়ারদের তারপরে একটুখানি সম্বর্ধনা দেওয়া হবে। ইভেন্ট যেই শেষ হবে, তো মেসি পুরো রাউন্ড করে সব দর্শকদের থ্যাংক ইউ জানাবে, কিছু বল মারবে। এটাই ছিল প্ল্যান। কিন্তু যখনই আমি মাঠে ঢুকি, প্রথমে তো অনেক লোক, তারপরে ইমিডিয়েটলি অরূপ বিশ্বাস ঢুকে পড়লো। শুধু উনি ঢুকলেন না, ওনার সঙ্গে ওনার সিকিউরিটি গার্ড, এই ওই বুজুম বাজুম যত রকম মিডিয়া, যাদের আমরা অ্যাপ্রুভাল দিইনি, মিডিয়া অ্যাক্রেডিটেশনও আমরা ইনসাইড দিয়ে, আমার পিআর টিম যাকে দিয়েছিলাম সে একটা কোণে দড়িতে রেখে দিয়েছিল, আমরা যাদের দিয়েছিলাম এদের। আর যাদের যাদের দেওয়া হয়েছিল তাদের দড়ির বাইরে যাওয়ার কথা না। তো যাই হোক, দেখি ইউটিউবার এই ওই ঢুকে পড়ে উনি শুরু করে, প্রথম কথা উনি করলেন, এসে উনি বেসিকে জড়িয়ে ধরলেন, পেটে হাত দিলেন, এবং ওই যে উনি ইভেন্টটা হাইজ্যাক শুরু করলেন, মধুমক্ষীর মতন আমাকে তাড়া করতে শুরু করলেন আমাকে। তারপরে উনি লোকদের ডেকে ডেকে, ওনার জানাশোনা লোকেদের ডেকে ডেকে ছবি তোলাচ্ছেন। আমরা অনেক চেষ্টা করেছি ওনাকে, সিপি সাহেবও ওই সময় মুকেশ কুমার, উনি বারবার বলছিলেন যে আপনি মাঠ থেকে বেরোন। আমি তো বারবার বলছি, কারণ আমার সঙ্গে যখন উনি ছবি তুলতে এসেছিলেন তখন আমার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়েছে। আমি ওনাকে বললাম যে এটা ছবি তোলার জায়গা নয়, বাট উনি কারোর কথা শোনেননি। উনি তারপর আবার এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে আমরা যখন চেষ্টা করছি যে একটু সময় নষ্ট করি, যাতে চিফ মিনিস্টার চলে এলে
মাঠটা খালি হয়ে যাবে। আমি একটা শেষ চেষ্টা করেছিলাম যে একটু মাঠটা ওকে ঘোরাবার চেষ্টা করছিলাম। তখনই উনি আবার ওনার ফ্যামিলির লোকেদের ডেকে নিন। আপনি জানেন না কি জানি না, আমি কিন্তু বারবার মাইকে অ্যানাউন্স করছিলাম যে পুলিশকে রিকোয়েস্ট করছি যে মাঠটা খালি করুন। মাঠে হাজারটা পুলিশ, তাহলে কি চাইলেই তারা খালি করতে পারতো? দেখুন, সিকিউরিটির ফেলিওর তো আমার হতে পারে না, আমি তো আর সিকিউরিটি দিই না। যদি পুজো হয়, দুর্গা পুজো হয়, ফিল্ম ফেস্টিভ্যাল হয়, পুলিশ তো সিকিউরিটি দেয়, কেন নো অবজেকশন সার্টিফিকেট তারা দেয়। পৃথিবীর যতগুলো অ্যাপ্রুভাল ছিল আমি সবকিছু নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ভুক্তভোগী কি করবো? একজন ওভার পাওয়ার করে দিল ইভেন্টটা। এখানে দেখা গিয়েছিল যে অরূপ বিশ্বাস এবং সুজিত বসু দুজনকে অ্যাক্টিভ হয়েছিল, উনি মূর্তি তৈরি করেছিলেন। দেখুন, এটা দুটো ক্লিয়ার করে দিই, সুজিত বসু মাঠে ছিলেন না। মাঠে ছিলেন না, না, উনি মাঠে ছিলেন না। কিন্তু অ্যাক্টিভ হিসেবে দেখা গেছিল না, মেসির অ্যাক্টিভ সময়। হিসেবে আমি আপনাকে বলে দিচ্ছি, যেহেতু মেসির, আমি 3 বছর আগে যেটা দুর্গাপুজোর একটা মূর্তি বানিয়েছিলাম মেসির, সেই মূর্তিটা মেসির বাবার খুব ভালো লেগেছিল। আমার হচ্ছে এটা খুব সুন্দর। আমি এবারেও, এখন তো আর ওই মূর্তিটা নেই, দেখবো যদি আর একটা, কেননা মারাদোনা একটা মূর্তি ছিল, সেই মূর্তিতে ভিজিট করেছিল এমি মার্টিনে, সেটা উনি মেসিকে বলেছিলেন। আমি ঠিক আছে, আমি চেষ্টা করতে পারি। তো তখন উনি, যেহেতু সুজিত বাবু মিনিস্টার ছিলেন, ওনাকে আমি বলেছিলাম যদি মূর্তি বানান তাহলে ভার্চুয়ালি কিন্তু ও উদ্বোধন করতে পারবে, ব্যাস ওইটুকুই। উনি ভার্চুয়ালি 5-10-5 মিনিট ছিলেন, উদ্বোধন করেছিলেন, ছবি তুলেছিলেন, ব্যাস। সুজিত বাবু মাঠের ভেতরে আসেননি, কারণ ওনার অ্যাক্সেস, আমি আপনাকে বললাম না, প্রিডিফাইন ছিল মাঠে চিফ মিনিস্টার ছাড়া কোনো মিনিস্টার থাকবে না, তাই জন্য ওনাকে আমি মাঠেও ডাকিনি। আপনি বাম আমলে খেলোয়াড়দের এনেছেন, মারাদোনা আরো অন্যান্য খেলোয়াড়দের এনেছেন, এই তৃণমূলের আমলে এই সমস্যাটা হলো কেন? না না, পরিকল্পনার অভাব ছিল? বাম আমলে আমি আনিনি। দেখুন, পরিকল্পনাটার জন্য না, এর আগে তো আমি কলকাতা পুলিশের সঙ্গে 5-6টা ইভেন্ট করেছি তৃণমূলের টাইমে। চিফ মিনিস্টার আমার চিফ গেস্ট ছিল পেলে ইভেন্টে। তখন কেউ ইম্যাচুরলি অ্যাক্ট করেনি, আর কলকাতা পুলিশ অনেক এফিসিয়েন্টলি কাজ করেছিল। আমি তো মহেশতলাতেও রোনাল্ডিনোকে নিয়ে গেছিলাম বেঙ্গল পুলিশের আন্ডারে। আমি মোহনবাগান রাউন্ডে এমি মার্টিনেসকে নিয়ে বড় ইভেন্ট করেছিল, কলকাতা পুলিশ আমার পার্টনার ছিল। দেখুন, পুলিশ যদি পুলিশের কাজটা করতো, আর যদি মিনিস্টার নিজের ম্যাচুরিটি দেখাতো, তারা সে যদি বুঝতো যে এটা একটা পাবলিক ইভেন্ট, প্রাইভেট ইভেন্ট নয়, এতগুলো প্রবলেম হতো না। ওনার ইম্যাচুরিটির জন্য, ওনার অধ্যত্তর জন্য ইভেন্টটাকে উনি শেষ করে দিলেন। আপনি বলছেন যে উদ্ধত্ত, এতদিন বলেননি কেন? আপনি জেল খেটেছেন, জামিন পেয়েছেন, এত হ্যারাসমেন্ট সহ্য করেছেন। আমি যখন যেদিনকে অ্যারেস্ট হয়েছিলাম, তারপরের দিন যখন কোর্টে আমাকে পেশ করা হয়, আমার মুখে মুখোশ দেওয়া ছিল, মানে ওই একটা যাতে আমি কথা বলতে না পারি। আমি কি ক্রিমিনাল ছিলাম, না মনে করুন গ্যাংস্টার, মার্ডারার, এই তো ছিলাম না। তখন ইন্ডিকেশন দেওয়া হয়ে গেছিল যে আমি মুখ যাতে না খুলি। পরে আমাকে বলেও দেওয়া হয়েছিল মুখ খুললে কিন্তু প্রবলেম। তো মুখ খুললে যখন প্রবলেম থাকে, তখন তো আমার ফ্যামিলি বাইরে, আমি তো রিস্কটা নেবো না। আর আরেকটা জেনে রাখবেন, কুমিরের সঙ্গে আপনি গিয়ে জলে মারপিট করতে পারবেন না। কুমিরটাকে ডাঙায় আনতে হবে, তখন লেভেল প্লেইং গ্রাউন্ড হয়। কিন্তু তখন তো আমি জলে ছিলাম। আমি বেরোনোর পরে ভুলে যাবেন না, সরকারটা তাদের ছিল, পুলিশও তাদের ছিল। এখন আমি মনে করি পুলিশ ইম্পার্শিয়াল, আর নতুন গভর্নমেন্ট ইনভেস্টিগেশন ওপেন করলে, এবং আমার সাহসটা আমি পেলাম। কি তখন কি প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল? দেখুন, আমার প্রাণ সংশয়ের থেকে বড় সংশয় আমার ফ্যামিলির সিকিউরিটি। এবং কালকে যে আমাকে কোনো গাঁজা কেস বা নার্কোটিক্স কেস বা পস্কো কেস দিয়ে দিত না, ইতিহাস তো তাই বলছে যে কোনো প্রতিবাদ হলে কি হতে পারতো। আমি রিস্কটা নিইনি। আমি জানতাম উপরওয়ালা আছে, ভগবান একটা সুযোগ দেবে। সেই সুযোগটা দেখুন, আমি বিচার চাইছি, আমি তো বলছি ইনভেস্টিগেশন হোক। আমি দায়ী কি অন্য কেউ দায়ী, তার ইনভেস্টিগেশন হোক। আর আমি কেস কেন করছি? কেন আমাকে ডিফেম করা হয়েছে। আমার 15 বছরের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ক্রেডিবিলিটি আছে। আমি এতগুলো সিটিতে আমার মেসির ইভেন্ট হলো, দেখলেন কোথাও কিছু হলো কি? তার মানে আমার ক্যাপাবিলিটি নিয়ে কখনো কোশ্চেন হওয়া উচিত হয়নি। এখানে এমন আমাকে ভিলেন বানানো হলো যেন আমি ইনকেপেবল, আমার মিসম্যানেজমেন্টের জন্য হচ্ছে, তা নয়। পুলিশ সিকিউরিটি দেয়নি। এই যে আপনারা ইন্টারভিউটা দিচ্ছেন, আমি একটা সুন্দর এনভায়রনমেন্টে দিচ্ছেন, তো সিকিউর জায়গা বলে, আমাকে সিকিউর জায়গা দিলে আমি করে দিতাম।
সেই সময় যে ঘটনাগুলো ঘটেছিল, পরপর যে ঘটনা ঘটে ঘটেছিল, সেটা এবারে নিশীথ প্রামাণিকও বলেছেন, মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছেন বিচার হবে। যদি বিচার হয়, তাহলে আপনি, মন্ত্রী এবং পুলিশ সবার বিরুদ্ধেই অভিযোগ উঠবে। সেক্ষেত্রে কি হবে? যে আপনি কথাটা বললেন, ইনভেস্টিগেশনটা হবে, হোক না, আমি যদি দোষী হই আমাকে শাস্তি দেওয়া উচিত। ইনভেস্টিগেশন তো হোক। আগের বার স্পেশাল ইনভেস্টিগেশন টিমে যে ইনভেস্টিগেশন হলো, সেখানে আমি আর আমার টিম ছাড়া কাউকে ডাকা হয়নি। পরিষ্কার ভিডিও ফুটেজে ছিল, পাবলিক ডোমেনে ছিল, কারা কারা মাঠে ঢুকেছিল। আর পুলিশ ফেলিওর, পুলিশের এগেনস্টে পুলিশ কখনো ইনভেস্টিগেট করতে পারে? ওই জমানার পুলিশ, সিপি বিধাননগর নিজের পুলিশের এগেনস্টে কখনো ইনভেস্টিগেশন করবে না? আর একটা কথা, যদি কিছুই না হয়ে থাকেও, তাহলে শোকজ কি করে ডিজি হয়েছিল রাজীব কুমার, আর সিপির শোকজ হয়েছিল? কিছু না কিছু তো হয়েছিল। ইনভেস্টিগেশন তো নিজেদের, তার প্রথম ইনভেস্টিগেশনে তো অরূপ বিশ্বাসকে ডাকা উচিত ছিল, ওই আইএএস অফিসার শান্তনুকে ডাকা উচিত ছিল, যে আপনি মাঠে ঢুকলেন, কে ছবি তুললেন কি করে? আর এত যে বডিগার্ড, অরূপ বিশ্বাসের এতগুলো বডিগার্ড ঢুকলো কিনা মাঠে, এতগুলো ইউটিউবার মাঠে ঢুকলো কেন? ইনভেস্টিগেশন তো হওয়া উচিত। তাহলে আর অ্যাক্রিডিটেশন কার্ডের কি ভ্যালু? আমার থেকে আমি নিজে আইডেন্টি কার্ড পরে ঘুরছি, আমার লোকের আইডেন্টি কার্ড, বাকি যারা ঢুকলো তারা আইডেন্টি কার্ড ছাড়া ঢুকলো। অরূপ বিশ্বাসের ফ্যামিলি কি করে মাঠে ছবি তুললো বলুন? কে দিল সব? পুলিশ কি করছিল? আইন কি আলাদা আলাদা? একদমই না। আমিও তো আমার ওপরে যে প্রযোজ্য, ওনাদের ওপরে তো সবার উপর প্রযোজ্য হওয়া প্রযোজ্য। উচিত। সেটা হয়নি কেন? বোতল একটা দেখা গেছে, মাঠে বোতল দেখা গেছে। এই বোতলের আঘাতেও তো মেসি আক্রান্ত হতে পারতো, এবং সেই সঙ্গে একাধিক সেলিব্রিটি ছিল, তারাও আক্রান্ত হতে পারতো। এই বোতল ঢোকার পারমিশনটা কি দিয়েছে? না, দেখুন, বোতল, এটা ক্ল্যারিফাই করে দিই। উনি প্রথমে আমি যখন ইভেন্টের আগে আমাকে বারবার রিকোয়েস্ট এসেছিল, সল্টলেক স্টেডিয়ামে খাবার দাবার আর জলের ব্যবস্থা নেই, একদম। খুবই খারাপ অবস্থা, তো জলের ব্যবস্থা রাখ। আমি তখন মন্ত্রীদের আর সল্টলেকের সিইও কে বলেছিলাম যে একটা জল জল খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য। ওনারা বলেছিল ঠিক আছে, তোমরা করো, আমরা পুলিশকে বলে দেবো। কিন্তু আমি সেটাতে আটকে থাকিনি। আমি একটা 7 ডিসেম্বর ইমেল করে দিয়েছিলাম হুম। যে আমরা এটা করছি, কেননা অফিসিয়াল ডকুমেন্টেড না রাখলে না প্রবলেম। হুম। তারপর ওনারা বলেছিলেন পুলিশকে বলে দেবো। দেখুন, একটা জিনিস, মাঠে ভেন্ডাররা জিনিসপত্র যখন ঢোকায়, পুলিশ চেক করেই ঢোকায়। হুম। 3 নম্বর গেট দিয়ে, সেটা বিধাননগর হেডকোয়ার্টারের পাশের গেটটা, হুম। সেখান থেকেই আমার ভেন্ডারদের ঢুকেছিল। সে ভেন্ডাররা যখন ঢুকেছিল সবকিছু চেক হয়েছিল। 13 তারিখ ভোর 6টা থেকে সিকিউরিটি চেক হয়। পুলিশ এসে প্রত্যেকটা স্টলে সবকিছু দেখে নিয়ে গেছিল। পুলিশ নিজেরাও জল খেয়েছে, খাবার খেয়েছে, সবকিছু খেয়ে চেক করে নিয়ে গেছে। আমি তো আমার সবকিছু পারমিশন নিয়েই করেছি। আর একটা কথা কথা ছিল যে ইডেন গার্ডেনে যেরকম হয়, আপনি জল খেলে স্টেডিয়ামের ভেতরে ঢুকতে পারবেন, যা করে আপনাকে খেয়ে বাইরে খেয়ে ঢুকতে মানে ওই হবে। যে সিঁড়িটা দিয়ে উঠতে আপনাকে অ্যালাউ করবেন। হুম। পুলিশকে পুলিশ সেটাই সেটাই সিও বলেছিল এবং সেটা আলোচনা হয়েছিল। বাট সেইটা যদি কেউ ব্রেক করে, আর পুলিশের পারমিশন ছাড়া তো কিছু ঢোকে না, তো কাঁচের বোতলে ঢুকে যেতে পারতো, আরডিএক্স এ ঢুকে যেত। হুম। পুলিশ অ্যালাউ করেছিল এবং পুলিশ দেখেছিল, সবকিছু করেছিল বলেই তো এটা হয়েছিল। আপনি বারবার দাবি করছেন যে মেসির কিছু হতে পারতো, কোনো ঘটনা ঘটতে পারতো, কিন্তু এই জলের বোতলেরও তো একটা বড় অংশ ছোড়া হয়েছিল, একাধিক জায়গা মানে ভাঙচুর দেখুন, হয়েছিল। জলের বোতল ওখানে রিচ করতো কি করতো না আমি জানি না। প্রথম কথা, আমি আমার কাজটা করে গেছি, পুলিশের কাজটা করা উচিত ছিল, সেটা ওনারা করেননি। আমি তো আমার গেট দিয়ে কি ঢুকবে কি ঢুকবে না তার ফ্রিস্কিং পুলিশেরই করা একদম। উচিত। যদি পারমিশন না থাকতো পুলিশ ঢুকতে ঢুকতে দিত দিত না। না। এটা তো একটা হাস্যকর হুম। ব্যাপার না? মনে করুন আমি যে জিনিসটা পারমিশন নিইনি, সেই জিনিসটা ঢুকে গেল, তার মানে অন্য কিছু গল্প হতে পারে। যাই হোক। আর সেকেন্ডলি, মেসির বোতলের থেকে বড় কথা, ধাক্কাধাক্কিতে মেসি পড়ে যেতেই পারতো। একদম। 100-150টা লোক ঢুকে গেছিল মাঠের ভেতর। মানুষ দেখতে পাচ্ছিল না, সেই জন্য দর্শকদের বিক্ষোভ। আমি তো আপনাকে বলছি, কেউ যদি হাইজ্যাক করে দেয় ইভেন্ট, কেউ কিছু করতে পারবে না এখানে। আমি পৃথিবীর বড় বড় ইভেন্ট অর্গানাইজারদের এসেও আপনি কিছু করাতে হবে। যদি কেউ একজন টেক ওভার করে নেয় আর একটা সিকিউরিটি ফেলিওর হয়ে যায়, তখন তো অর্গানাইজার কিছু করতে পারবে না। কিন্তু কালো অধ্যায় অন্যান্য রাজ্যে যখন ভালো অনুষ্ঠান হলো, কলকাতায় কালো অধ্যায় একটা থেকে গেল সেই দিনটা। অ্যাবসোলুটলি, শুধু কালো অধ্যায় না, আমাকে খলনায়ক বানানো হলো। আমি অন্য স্টেটে হিরো, নিজের স্টেটেই খলনায়ক। এই বেল পাওয়ার পর যখন মুম্বাইতে গেছি, মুম্বাই সরকার আমাকে সম্বর্ধনা দিল, দিল্লি সরকার সম্বর্ধনা দিল, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা সরকার সম্বর্ধনা দিল, নিজের স্টেটে জেলে পাঠালো। এটাই তো দুঃখের।
আগামী দিনে মেসি কি আবার আনবেন বা দেখুন, অন্য খেলোয়াড়দের? আহ, আহ, দেখুন, এটা আমার প্রফেশন। হুম, আমি চেষ্টা তো করব। আমি মেসিকে তো আনবার একবার চেষ্টা করব, কিন্তু নতুন সরকারের সঙ্গে যদি আমাকে সাপোর্ট দেন, আমার কোনো আর্থিক সাপোর্ট চাই না, আমার শুধু একটা সিকিউরিটি সাপোর্ট যদি দেওয়া হয়, আমি একটা চেষ্টা করব, কেন করবো না? কারণ আমাদের অনারেবল সিএম একবার বলেছিলেন যে উনি একবার মেসিকে আনতে চান। উনি যদি আহ, আহ, আমাকে বলেন, বা উনি যদি আমাদের অনারেবল স্পোর্টস মিনিস্টার যদি আহ, কখনো আমাকে টাইম দেন, আমি নিশ্চিত চেষ্টা করব। কিন্তু তার আগে, সবার আগে বিচারটা হোক, ইনভেস্টিগেশন হোক। আমি বারবার বলছিলাম ইনভেস্টিগেশনে আমার কোনো ভয়, ইনভেস্টিগেশন হোক। আমি দোষ করলে আমি শাস্তি পাবো, আর একজন দোষ করলে তারাও যেন শাস্তি পায়। জাস্ট বিকজ তিনি মন্ত্রী বা তেনারা ইনফ্লুয়েন্সিয়াল, তারা যেন পার না পাবে। এবং পুলিশকে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়ে থরো যারা যারা পুলিশের ওখানে ছিল তাদের ইনভেস্টিগেট করা উচিত, যে কি করে এত বড় একটা মেজর সিকিউরিটি ফেলিওর হল। হওয়া তো উচিত না? একদমই। আপনি যে টাকা খরচ করেছিলেন, যে টাকা ইয়ে হয়েছিল, সেটা দেখা গিয়েছিল যে প্রচুর টিকিট এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এবং নেতাদের কাছ থেকে প্রচুর টিকিট, কিন্তু অন্য জায়গায় বা দর্শকরা, সাধারণ দর্শকরা ব্ল্যাকে কিনেছে অনেক টাকা দিয়ে। না না, দেখুন, আমি এইটা আমি তো আমার প্রপার অনলাইন ফোরামে আমি টিকিট বিক্রি করেছি 34,535 অনলাইন টিকিট। হুম, তাতে দেখুন, কেউ টিকিট কেটার পর কি ব্ল্যাক করছে কি সেটার দায়িত্ব নিতে পারবে না। আর তার বাকি টিকিট আমি কমপ্লিমেন্টারি দিয়েছি, কারণ আমার স্পন্সার্স রয়েছে, অনেক স্পন্সার ছিল আমার, 28 খানা স্পন্সার ছিল, তাদের টিকিট আমরা নিয়েও কি টিকিট। আপনার চাপ ছিল? উনি তো টিকিট নেই, তো ওনার সঙ্গে আমার প্রথম ঝামেলা শুরু হয়েছে। টিকিট উনি বলছেন 20% দিতে, আমি 20% দেবোটা কি করে? তাহলে আর ইভেন্টটা হবে কি করে? একটা ফাইন্যান্সিয়াল ভাইবিলিটি হবে কি করে? আমি তো আর ক্যাশে কাজ করি না, আর আমি কোনো 2 নম্বরই কাজ করি না। প্রপার স্পন্সর, প্রপার টিকিট ফান্ড রেজ করে তার উপর জিএসটি দিয়ে আমাকে মেসিকে পেমেন্ট করতে হয়েছে, ইভেন্টটা অর্গানাইজ হুম, করতে হয়েছে। সবাইকে এটা বুঝতে হবে, মেসি তো আর ফ্রিতে আসবে না, না, বুঝুন। একদমই তাই। তো আমি আমার কাজটা করেছি, আমার বুকস অফ অ্যাকাউন্ট এবং নিট অ্যান্ড ক্লিন। যে কোনো ইনকাম ট্যাক্স সবই জানে, আমি একদম হাইয়েস্ট ব্র্যাকেটে ট্যাক্স দিয়েছি। কোশ্চেনটা কি জানেন? কোশ্চেনটা হলো এই এখানে না, ওই চাপটা আপনাকে ওই টিকিট থেকেই হয় প্রথমেই। আর অদ্ভুত ব্যাপার, এখানে আপনাকে টিকিট দিতে হবে না, যখন স্ট্যাম্পিং এ যাবে তখনই টিকিট আটকে যাবে। আপনাকে দেওয়ার হ্যাঁ, গল্পটা আর নেই, ওই স্ট্যাম্পিং থেকে গায়েব হয়ে যাবে। মানে এই টিকিট তুমি পেলে, আপনি যদি 100টা স্ট্যাম্পিং করতে দেন, আপনি ফেরত পাবেন 70টা, ওই 30টা বা 20টা অ্যাডজাস্ট হয়ে গেল। আর এই এটার উপর কি আপনার এই যে আপনি এতটা, কত টাকার ইভেন্ট ছিল টোটাল কিন্তু ওটা 7-8 মিলিয়নের এই ইভেন্ট ছিল। কলকাতাতেই? না না, গোটা অল ওভার গোটা ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া। আর এখানে কত টাকা ছিল? এখানে ট্যাক্স এরম আপনি দিয়েছিলেন রাজ্য সরকারকে? যদি না না, রাজ্য সরকারকে ট্যাক্স দেন, রাজ্য সরকারের দায়িত্ব এটা এটা দেখুন, এই অর্গানাইজ করা বা জিএসটিটা 2 ধরনের, একটা হলো স্টেট জিএসটি হয়, একটা সেন্ট্রাল জিএসটি। সেন্ট্রাল জিএসটি। ওরম ভাবে তো, বলা যাবে না, এটা অনেক বাইফ্রাকেশন, ওটা টেকনিক্যাল জিনিস। দেখুন, ট্যাক্স তো ট্যাক্স, ওটা যখন আমি গভর্নমেন্টকে দিচ্ছি, গভর্নমেন্ট সেন্ট্রাল থেকে হয়তো স্টেটকে দিচ্ছে। আমি আমার কাজটা করেছি, আমি তো এইটাই করি এত বছর। আপনি কি কখনো দেখেছেন এই ধরনের কিছু হয়েছে? এখন এই জিনিসটা হয়েছে বলে এত কথা আর উঠছে। আপনাকে আর একটা জিনিস বুঝতে হবে, এবং এটা দর্শকদেরও বুঝতে হবে। এত বড় ইভেন্ট হ্যাঁ। আপনি যদি প্রপার ওয়েতে ফান্ড না রেজ করেন, হুম, আমি তাহলে করবোটা কি করে? আমি তো আর কোনো এর থেকে ওর থেকে টাকা তুলে নিয়ে ক্যাশে কাজ করতে পারবো না। আমি প্রপার ওয়েতে করেছি। আমার ইন্ডিয়ার টপ স্পন্সররা আমার স্পন্সর ছিল, টপ ব্র্যান্ডরা। তাই আমি আমার কাজটা করেছি। আনফর্চুনেটলি এটা হওয়ার পর থেকে বাকি 3টে স্টেটে কি কখনো কোনো এইসব নিয়ে আলোচনা হয়েছে? মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তো ও নিজে ফুটবল খেলেছেন, ফুটবল আমাকে খেলেছেন। এখন এমার্জিং হায়দ্রাবাদের জন্য বারবার নতুন প্ল্যান চাইছে। এই যে আমি কালকে আমি আসামে গেছিলাম, চিফ মিনিস্টারকে মিট করে এসেছি। আসামে একটা বড় ফুটবল নিয়ে প্ল্যান হচ্ছে। আমি তো একটা ব্যবসায়ী, আমি তো আর কোনো স্ক্যামস্টার নয় বা একদম। ক্রিমিনাল নয়। আমি তো আর কিছু, মনে করুন মেসিকে বলে পেসিকে ঢোকালাম মাঠে বা মেসি এলো না, তখন স্ক্যাম হতে পারে। হুম। আমি তো নিয়ে এসেছিলাম, আমি তো পারফর্ম করতে চেষ্টা করেছিলাম। যদি করতে না দেয় তাহলে তো আমি আর কিছু করতে পারবো না। আপনার কি প্রথম থেকে মনে হচ্ছিল এটা বিশৃঙ্খলা হবে? দেখুন, আমি একটা না, ওনার সঙ্গে যখন আমার ঝগড়া হচ্ছিল অ্যাক্সেস কার্ড নিয়ে, মানে মাঠের ভেতরে, হুম, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে সল্ট লেকে করাটা আমার ভুল হয়ে গেছে। আমি রিগ্রেট করি, কেন কি উনি সব সময় এই কথাটা বলছিল, মাঠটা তো আমার।
আর উনি অ্যাক্সেস কার্ড আমি ওনাদের দিচ্ছিলাম না বলে উনি আমার টিমের লোককে 1 ঘন্টা আটকে রেখেছিলেন। এবং একদিন আমার ওনার সঙ্গে ঝগড়া হয়ে গেছিল যে আমি বলেছিলাম আমি দেবো না, আমি মরে যাবো কিন্তু আপনাকে আমি অ্যাক্সেস কার্ড দেবো না। আমি সেই হিন্টটা গিয়ে পুলিশকেও দিয়ে দিয়েছিলাম। এমনকি যে 3 দিন আগে ইভেন্টের ডিজি, সিপি আর এডিজি অ্যান্ড ল অ্যান্ড অর্ডারের সঙ্গে মিটিং ছিল, আমি ইনডাইরেক্টলি বলেছিলাম আমার কাছে কিন্তু মাঠে ঢোকাবার চাপ আসছে, আপনারা এটা দেখেন প্লিজ, বেশি করে মাঠের ভেতর পুলিশ রাখুন, এটা কিন্তু সেন্সিটিভ ইভেন্ট। পুলিশের নিরাপত্তা কি ছিল, সঠিক ছিল? দেখুন, আপনি 10,000 পুলিশ মাঠের ভেতর রাখতে পারেন, কিন্তু তারা যদি তাদের কাজ আপনি বলুন তো, মাঠে তারা চাইলে মাঠটা খালি করতে পারতো? একদম তাই। হ্যাঁ? আমি যখন অতবার করে রিকোয়েস্ট করছি, মাঠের ডিজি রয়েছে, সিপি রয়েছে, খালি করতে পারতো না? পুলিশের বাইরে তো কেউ নয়। ভালো। আর পুলিশ, এরা প্রথম কথা ঢুকবেটা কি করে? আমার প্রশ্নটা হলো ঢুকলোটা কি করে? খালি তো পরের কথা, ঢুকলোটা কি করে? কে দিল এদের অ্যাক্সেস? কেননা সিসিটিভি খুঁজলেই তো পেয়ে যাওয়া উচিত কারা কি করে ঢুকলো, কারা ঢুকলো। আপনাকে জেল জেলে জেলে ঢুকতে হয়েছে, এটা মানানি সমান, সম্মানানি সমান। মানানি নয়, মানানি সম্মানানি তো আমি সমান। করবোই, আমার ড্যামেজ কষ্ট দিতে হবে। এত যে আমার ড্যামেজ হলো, রেপুটেশন ছেড়ে দাও, পয়সার যে একটা ড্যামেজ হলো, আমি তো কেস, আমি জাস্ট কোর্টটা ঠিক মতন খোলার জন্য ওয়েট করছি। আমি তো সবাই যারা যারা, সে অরূপ বিশ্বাস হোক আর মাঠে যারা ঢুকেছে, আমি আইডেন্টিফাই করছি, আমার আর আমার লয়ার সেট অফ লয়ার্স রেখেছি, সবার এগেনস্টে আমি ডিফেমেশন এবং ড্যামেজ কস্ট করবোই। সেই টাকা পাবো, দর্শকদের দিয়ে দেবো, আমার 5 টাকাও দরকার নেই, ছেড়ে আমি দেবো না। আপনি নিজেকে নির্দোষ বলেন, মনে করেন? দেখুন, সে আমি নির্দোষ কি দোষ সেটা তো ইনভেস্টিগেশন বলবি, ইনভেস্টিগেশন হোক না। আমি যে কোনো ইনভেস্টিগেশনের, আমি তো ওই এসআইটিতে ছিলাম, এসআইটিতে আমার প্রশ্ন করা হচ্ছে। আমি যখন বলেছিলাম এসআইটিতে, আচ্ছা মাঠেতে এতজন ঢুকলো, তো কাউকে কাউকে ডাকা হবে না, তখন তার কোনো উত্তর ছিল না। আপনি যখন ছিলেন, মানে ছিলেন এসআইটিতে, সেক্ষেত্রে আপনার উপর চাপ ছিল কিছু? হ্যাঁ, অবভিয়াসলি চাপ ছিল। চাপ তো প্রথম দিন থেকেই ছিল যে তুমি বলো তুমি দোষী। আমি তো জিদি লোক, আমি কেন দোষী? আপনাদের ফেলিওর। দেখুন, ওই আপনাকে বললাম না, জলে নেমে কি কুমিরের সঙ্গে লড়তে পারা যায়? কুমিরকে মাঠের জলের বাইরে বার করতে হয়, তারপরে লড়াইটা এক হয়। এখন লড়াইটা এক হবে কেন? নতুন গভর্নমেন্ট, আর পুলিশও বুঝতে পেরেছে এই গভর্নমেন্ট এইসব ধরনের জিনিস অ্যালাউড হবে না। আমি আশা করব ইনভেস্টিগেশন হোক। আমি তো বলছি, আমি যে কোনো ইনভেস্টিগেশন, আমি তো খুব ওয়েলকাম করলাম স্পোর্টস মিনিস্টার যে উনি বলেছেন ইনভেস্টিগেশন হবে, আমি রেডি। মানে সব ব্যাপারে প্রস্তুত, সব সাহায্য ব্যাপারে করতে? যা জিজ্ঞেস করবেন আমি রেডি। বলছি না, আমার নিট অ্যান্ড ক্লিন দাও। শুনুন, নিট অ্যান্ড ক্লিন না হলে আমি গেলে আমার 3টে ইভেন্ট হয়ে গেল। আমি তো সিস্টেমেটিক লোক। এখানে এখানে সব ইম্যাচিওর, দাদাগিরি দেখানোর নেচার। আর পুলিশ কি বলবো, ছেড়ে দিন। পুলিশ সেই সময় সারেন্ডার করে দিল, পুলিশ ফেল করলো, তখন তার কিছু, এত বড় ইভেন্ট কিছু করার তো যাবে না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে নতুন সরকারের আমলে তার নতুন আশা, বিচারের আশা চান তিনি। বিচারের চান যে বিচার হোক, সঠিক বিচার হোক, এবং এবং তার মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করবেন তৎকালীন মন্ত্রী। এবং তিনি চান যে এই যে ঘটনা ঘটেছে মেসি কাণ্ডের, কল্লোলিনী কলকাতার যে কালো অধ্যায় সেই দিনটা ছিল, সেই দিনটা তার জীবন থেকেও তার মুছবে না কোনোদিন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে তিনি বেরিয়ে আসতে চান এবং তিনি নতুন উদ্যমে কাজ করতে চান। আগামী দিনে মেসি সহ একাধিক খেলোয়াড় তিনি নিয়ে আসবেন এই কলকাতাতেই। এবং তার চিন্তাভাবনা, একমাত্র চিন্তাভাবনা, তিনি বিচার প্রার্থী এবং বিচার চান তিনি নতুন সরকারের কাছে। এতদিন তিনি মুখ খুলতে পারেননি, বাধ্য হয়ে কোনো ফাঁসিয়ে দেওয়ার ভয়ে বা কোনো ভয়ের আতঙ্কের মধ্যে ছিলেন তিনি। এখন তাই বিচারের আশায় শতদ্রু দত্ত। রিষড়া থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।